Good morning, students. How are you? Hope you all are well. আমি আপনাদের সায়ন স্যার যথারীতি আজকে ম্যানেজমেন্টের একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। তো আমরা গত ক্লাস থেকে দ্বিতীয় অধ্যায়টি শুরু করেছি এবং আপনাদেরকে আমি ইতিমধ্যেই বলেছি যে আপনাদের কিছুদিনের মধ্যেই আপনাদের স্পেশাল টেস্ট সেকেন্ড রাউন্ড শুরু হবে এবং সেজন্য আপনাদের অধ্যায় 2, 9 এবং 10 রাখা হয়েছে। তার মধ্যে অধ্যায় 2টা আমরা এখন আলোচনা করছি। তো অধ্যায় 2 এর আজকে আমাদের তৃতীয় অংশের আলোচনা, তৃতীয় এবং সর্বশেষ অংশ। আজকের এই আলোচনা শেষ হয়ে গেলে আমাদের সেকেন্ড রাউন্ড স্পেশাল টেস্টের জন্য যে 3টা চ্যাপ্টার আলোচনা করা দরকার সেটা আপনাদের শেষ হয়ে যাবে। তারপরও আমি নবীমাটা এর পরে আপনাদের ম্যানেজমেন্টে আপনাদের আলোচনা শেষ হয়ে যাবে। আপনাদের যে 3টা চ্যাপ্টার রয়েছে সেই 3টা চ্যাপ্টার। তারপরেও আমি পরবর্তী ক্লাসগুলোতে অন্যান্য চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলবো, কারণ এই 3টা চ্যাপ্টার পরীক্ষার 3টা চ্যাপ্টার আলোচনা আমি করেছি। তো এই 3টা চ্যাপ্টার নিয়ে আর কথা বলবো না। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন, এবং আমি বলেছি যে এখানে আপনাদের পরীক্ষায় 20টা শর্ট নোটস এবং 2টা সৃজনশীল, 3টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন। তো আজকের আলোচনা শুরু করি। আপনাদের যে কোনো ধরনের পরীক্ষা রিলেটেড প্রবলেম হলে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের আলোচনায় আমরা রাখছি ব্যবস্থাপনা ও প্রশাসন। ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য, তারপর রাখছি বাংলাদেশের ব্যবস্থাপনার কিছু সমস্যা আছে ম্যানেজমেন্ট রিলেটেড, কি কি প্রবলেম বাংলাদেশ ফেস করে, দেন বাংলাদেশের এই সমস্যাগুলো দূর করার উপায় কি, সর্বশেষ কিছু বাড়ির কাজ। তো প্রথমে আমরা দেখি ব্যবস্থাপনা ও প্রশাসনের একটা ছবি বা চিত্র। অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে দুইটা শব্দই একই মিনিং করে। প্রায় সব প্রতিষ্ঠানেই ব্যবস্থাপকই এই প্রশাসনিক কার্যক্রমগুলা দেখে থাকে। আবার সব প্রশাসক কোনো না কোনোভাবে ব্যবস্থাপকের কার্যাবলীও দেখে। তো বেসিক্যালি ম্যানেজমেন্টের কাজ যে দেখে সেই প্রশাসন মানে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাজগুলোও অনেক ক্ষেত্রেই সে দেখে। আমরা যদি একটু এটার চেষ্টা করি, আপনাদের ফার্স্ট অধ্যায়ে আপনারা দেখছেন যে লোয়ার লেভেলের এমপ্লয়ি, মিড লেভেল এমপ্লয়ি, টপ লেভেল এমপ্লয়ি, 3টা স্তর ছিল কাজের। তো এখানে ম্যানেজমেন্ট যারা তারা দেখেন লোয়ার লেভেলের কাজ এমপ্লয়ি যারা তারা বেশি ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করতেছে, মিড লেভেল আর একটু কম করতেছে, টপ লেভেলের যারা এমপ্লয়ি তারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজ খুব কম করে। আর অ্যাডমিনিস্ট্রেশন যারা প্রশাসন দেখে, তো তারা হচ্ছে লোয়ার লেভেলের কাজ কম করে, বা লোয়ার লেভেলের এমপ্লয়িরা অ্যাডমিনিস্ট্রেশনে কম থাকে, মিড লেভেলে তো এমপ্লয়িরা আরেকটু বেশি থাকে, আর টপ লেভেলে একদম মোস্ট অফ দ্য যারা টপ লেভেলের এমপ্লয়ি তারা মেইনলি ম্যানেজমেন্টের এই ব্যবস্থাপনা বা প্রশাসনের পুরা কাজটাই দেখে। তো এটা হচ্ছে মূলত ব্যবস্থাপনা ও প্রশাসনের একটা তুলনা, যে কিভাবে বা কারা দেখে মেইনলি। তো ক্ষমতার দিক থেকে যদি আমরা চিন্তা করি, প্রশাসনের ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থাপনার কার্য সম্পন্ন করা, অর্থাৎ প্রশাসন মানে টপ লেভেল তাদের ক্ষমতাকে কাজে লাগায় এবং ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা দিয়ে সেই কাজগুলোকে করায় নেয়। তো পদমর্যাদার ক্ষেত্রেও চিন্তা যদি করি, ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ে যারা কাজ করেন তারাই ব্যবস্থাপক, আর প্রশাসনের উপরের পর্যায়ে যারা কাজ করেন তারা হচ্ছে কোম্পানির মালিক পক্ষ, শেয়ার হোল্ডার তারা। তো আমরা পার্থক্য দেখি এখন। পার্থক্য তো প্রথমত ব্যবস্থাপনার প্রশাসন কর্তৃক প্রণীত পরিকল্পনা বা নীতি বাস্তবায়নের জন্যই ব্যবস্থাপনাটা রাখা হয়েছে। অর্থাৎ মালিক পক্ষ যেই একটা পরিকল্পনা নিচ্ছে বা ব্যবসা চালানোর জন্য কিছু নিয়ম কানুন সেট করছে, তো সেটাকে পূরণ করার জন্যই ব্যবস্থাপনার কাজ। আর প্রশাসনের কাজ কি? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য মূল পরিকল্পনা নীতি প্রয়োগ করাটাই তাদের মেইন কাজ। কার্যপরিধি পরিকল্পনা বাস্তবায়নের জন্য তত্ত্বাবধান, সমন্বয় সাধন, প্রেষণা ইত্যাদি লাগে, যেগুলো আমরা বলেছি আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা এগুলো পড়েছিলাম, সমন্বয় সাধন, প্রেষণা ইত্যাদি।
আর প্রশাসনের জন্য সিদ্ধান্ত, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, নিয়ন্ত্রণ, এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাপ্তি, প্রশাসনের কার্যাবলী শুধুমাত্র ব্যবস্থাপনার কার্যাবলী শুধুমাত্র শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত না থেকে বরং সেটা মধ্য থেকে নিম্ন স্তরে কম হইলেও কিছুটা থাকে। আর প্রশাসনের কার্যাবলী শীর্ষ পর্যায়েই মূলত থাকে, প্রশাসনিক কার্যাবলীগুলো শীর্ষ পর্যায়ে বেশি হয়। পদবি, ব্যবস্থাপনার কার্যাবলীতে যারা নিয়োজিত তারা হচ্ছে ব্যবস্থাপক, আর যারা প্রশাসনিক কার্যাবলীতে নিয়োজিত তারা হচ্ছে প্রশাসক। দায় দায়িত্ব, ব্যবস্থাপনা নিয়োজিত ব্যক্তিরা কাজের জন্য সরাসরি প্রশাসনের নিকট দায়বদ্ধ, তারা প্রশাসনকে রিপোর্ট করতে হয় রেগুলার কি হচ্ছে। আর প্রশাসনে যারা কাজ করে তারা হচ্ছে কোম্পানির পরিচালক পর্ষদের নিকট দায়বদ্ধতা কিছুটা থাকে। সিদ্ধান্ত গ্রহণ, ব্যবস্থাপনার মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। আর প্রশাসনের কাজ হচ্ছে সেই সমস্যা সমাধানের জন্য কি কি করা উচিত সেই ধরনের সিদ্ধান্ত তারা নেয়, আর ওই সিদ্ধান্তটাই বাস্তবায়ন করে ব্যবস্থাপনা। সাংগঠনিক কাঠামো, আমরা যদি প্রতিষ্ঠানের কাঠামো চিন্তা করি তাহলে ব্যবস্থাপনা সাংগঠনিক কাঠামোর অধীনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু সাংগঠনিক কাঠামো প্রণয়ন করে না, এরা কোনো কিছু প্রণয়ন করতে পারে না, প্রশাসন এই জিনিসগুলা প্রণয়ন করে। অধীনত্ব, তো ব্যবস্থাপনা প্রশাসনের আন্ডারে বা প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত, আর প্রশাসন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। ক্ষমতা, ব্যবস্থাপনার ক্ষমতা তুলনামূলক কম থাকবে, কারণ আমরা বলতে আছি প্রথম থেকে যারা মেইন মালিক পক্ষ তারাই প্রশাসনে থাকে, আর প্রশাসনের ক্ষমতাই সবচেয়ে বেশি একটা অর্গানাইজেশনে। তো এগুলা হচ্ছে প্রশাসন ও ব্যবস্থাপনার মেইনলি পার্থক্য। তো এখন আমরা দেখব ব্যবস্থাপনায় বাংলাদেশে কি কি সমস্যা আছে। তো প্রশাসনের বা ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের প্রথম সমস্যা হচ্ছে দক্ষ ব্যবস্থাপক, অর্থাৎ ম্যানেজার লেভেলে যারা কাজ করবে সেরকম দক্ষ লোক খুব কম। দেখবেন অনেক অর্গানাইজেশনে আছে বাইরের থেকে, বিশেষ করে ইন্ডিয়ান, শ্রীলঙ্কানরা কাজ করে। বাংলাদেশে অনেক বড় অর্গানাইজেশনের ম্যানেজার শ্রীলঙ্কান, ইন্ডিয়ান এরা কাজ করতেছে। তো সেরকম দক্ষ আমাদের এখানে গড়ে ওঠে নাই। আমরা মোটামুটি ওই লোয়ার লেভেল থেকেই একটুখানি মিড লেভেল পর্যন্ত আসলেই শেষ। অত ভালো ম্যানেজার বা হেড অফ ডিপার্টমেন্ট হওয়া বাংলাদেশের সংখ্যা খুব কম। তো এটার পেছনে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব তারা শিখাইতে চায় না, এই ধরনের প্রবলেম থাকে। তো ব্যবস্থাপনা ও শ্রমিকের মধ্যে সুসম্পর্কের অভাব, বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকরা আমাদের দেশে শিক্ষিত না, তারা জ্ঞানও কম এবং তাদের প্রশিক্ষণও নাই, তো তারা সচেতনতাও নাই, তারা আবার মজুরিও ন্যায্য পায় না অনেক ক্ষেত্রে। তো ব্যবস্থাপক চায় কম মজুরিতে তাদের রাখতে, আর শ্রমিকরা চায় বেশি মজুরি। ব্যবস্থাপক মনে করে যে শ্রমিকরা কাজ করে না, আর শ্রমিকরা মনে করে যে তারা অনেক পরিশ্রম করে প্রতিষ্ঠানের জন্য। তো এই ধরনের দুই পক্ষের মধ্যে একটা সমস্যা থেকে যায়। তো ব্যবস্থাপনা জ্ঞানের অভাব, তো বাংলাদেশে ব্যবস্থাপনার এখানে পেশা তেমন স্বীকৃতিও নাই। ব্যবস্থাপনা নিয়ে পড়লে যে খুব বড় কিছু হওয়ার সুযোগও খুব কম, ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনার সুযোগও নাই সেইভাবে। তো প্রশিক্ষণের জন্য তেমন সুযোগ নাই, প্রশিক্ষণ পাবার জন্য বা আপনি পড়াশোনা করবেন সেই ধরনের সুযোগও খুব কম। এটা আরেকটা সমস্যা। দুর্নীতি, বাংলাদেশের উন্নয়নের আরেকটা বড় বাধা হলো দুর্নীতি, এবং একই সাথে স্বজনপ্রীতি। কর্মী নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতার থেকে স্বজনপ্রীতি অনেক ক্ষেত্রেই বেশি দেখানো হয়, এবং যারা ভালো লিঙ্ক আপ করতে পারে, যাদের ভালো লবিং আছে, তারাই ওই প্রমোশনগুলো দ্রুত পায়। তো সেই ক্ষেত্রে দক্ষ ম্যানেজার বা দক্ষ ব্যবস্থাপক গড়ে ওঠে না। রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তো আমরা সবাই জানি কম বেশি আছেই। তো বিভিন্ন সময়ের কর্মকাণ্ড আমাদের পিছায় রাখে। তো ম্যানেজার লেভেলের অনেক ডিসিশন দেখা যায় রাজনৈতিক অস্থিরতার জন্য সঠিকভাবে প্রণয়ন করা সম্ভব হয় না। তো এই পুরাপুরি এই ব্যবস্থা, ম্যানেজার একটা ডিসিশন নিল, দেখা গেল কোনো একটা হরতাল বা কোনো একটা হানাহানির কারণে সেই ডিসিশনে কোনো কাজ হচ্ছেই না, রাজনৈতিক একটা প্রবলেম থেকে যায়। আমলাতান্ত্রিকতা, ব্যুরোক্রেসি তো আমাদের এখানে অনেক, তো দাপ্তরিক কথা আছে, এই ধরনের প্রশাসনিক আমলাতন্ত্রর কারণে একটা সমস্যা দেখা দেয়। আমলাতান্ত্রিক জটিলতায় প্রায়ই ঊর্ধ্বতনদের লিখিত অনুমতি, বিধান ইত্যাদি পরীক্ষা করার পর যে কোনো অনুমোদন প্রক্রিয়া, অর্থাৎ অনেক ডিলে হয়, সবার পারমিশন নিয়ে করতে
ডিলে হয়ে যায়, তো সঠিক সিদ্ধান্তটা নেওয়া সম্ভব হয় না। প্রশিক্ষণের অভাব, একটু আগে আমরা থার্ডটাতে বললাম যে বাংলাদেশে আপনি যেই ধরনের পড়াশোনাই করেন, তো তাতে ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনার সুযোগ খুবই কম। তো এজন্য প্রশিক্ষণের জন্য সেরকম কোনো অপশন আমাদের এখানে তৈরি হয় না। যারা শিখে ওই হয়তো বা অনলাইনের কিছু কোর্স করে বা ইউটিউবে দেখে কিছু জ্ঞান অর্জন করে তারা করতে পারে, বা বাইরের থেকে ডিগ্রি নিয়ে আসা সেই ধরনের কাজগুলো করে। দেন সঠিক নীতিমালা, সুস্থ নীতিমালা থাকলে ব্যবস্থাপনার কাজটা খুব ত্বরান্বিত হয়। তো সেই ক্ষেত্রে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই নীতিমালার অভাব বাংলাদেশে অনেকটাই রয়ে গেছে। আধুনিকতা, বাংলাদেশে আধুনিকতা ব্যবস্থাপনার ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। আইটি যতই উন্নতি হোক, আমরা ওই পুরানো নীতি ধ্যান ধারণা নিয়ে কাজ করতেই বেশি পছন্দ করে। তো মোটেও আমরা ওই ব্যাপারে তেমন সচেতনও না। তো গবেষণাও হয় না ম্যানেজমেন্টের কিভাবে ম্যানেজারদের উন্নতি করানো যায় এই ব্যাপারগুলো নিয়ে। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, তো গভর্নমেন্টের দিক থেকেও সেই ধরনের প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত নাই। গভর্নমেন্ট প্রতিষ্ঠানেও দেখবেন কাজ করে, তাদের সেইখানেও নিয়ন্ত্রণের অভাব আছে, নিয়ম নীতি বিভিন্ন সময় পরিবর্তন হয়, যার কারণে এটা ধরে রাখা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তো এই প্রবলেমগুলা আমাদের এখানে রয়ে গেছে। তো এখন আমরা এই প্রবলেমগুলা থেকে কিভাবে মুক্তি পাইতে পারি? প্রথমত দক্ষতা বৃদ্ধি, আমাদেরকে অবশ্যই বিভিন্ন ট্রেনিং এর চালু করতে হবে। প্রতিযোগিতায় টিকতে হলে অবশ্যই এই ধরনের ট্রেনিং ব্যবস্থা চালু করতে হবে, এবং এই চালু করলেই যখন দক্ষ হবে, ম্যানেজার লেভেলে ট্রেনিং যখন হবে, তখন তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত। ব্যবস্থাপনাকে স্বীকৃতি দান, তাকে বললাম যে ব্যবস্থাপনাদের ওইভাবে স্বীকৃতি দেওয়া হয় নাই ম্যানেজার হিসাবে। তো আমাদেরকে অবশ্যই ব্যবসায় ফিল্ডে এটাকে গুরুত্বটা অনেক দেওয়া উচিত এখন। তো নতুন নতুন যন্ত্রপাতি দিতে হবে তাদেরকে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে টেকনোলজি ব্যবহারের একটা সুযোগ দিতে হবে। তো এর জন্য স্বীকৃতি দিতে হবে, তাদের এই পজিশনটার একটা গুরুত্ব কতটা সেটা বুঝতে হবে, বুঝাইতে হবে। শিল্প উন্নয়ন, যত দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কৃষি প্রধান বা কৃষির পাশাপাশি নতুন নতুন শিল্প সৃষ্টি করতে হবে, এই সৃষ্টি হলে শিল্পায়ন হবে। আর যত বেশি ইন্ডাস্ট্রিয়াল গ্রো হবে, ব্যবস্থাপনার কাজগুলা তত উন্নত হবে এবং ব্যবস্থাপনার গুরুত্ব তত বাড়বে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, যেটা আমরা থার্ড ওয়ান বা সেকেন্ড ওয়ানেও বললাম, সেকেন্ড পয়েন্টটাতেও, যে উন্নত যন্ত্রপাতি দিতে হবে যাতে উৎপাদন ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়, ব্যবস্থাপনা তাহলে ডিসিশনগুলো কাজে আসবে। সম্পর্ক, দুই পক্ষের সম্পর্ক উন্নয়ন লাগবে, শ্রমিক এবং ম্যানেজার লেভেলের, কারণ তাদের মধ্যে যাতে এই ক্র্যাশটা না থাকে যে ম্যানেজমেন্ট তাদের উপরে কাজ চাপায় দেয়, শ্রমিক যাতে না ভাবে তারা ঠিক মতো কাজ করে বেতন কম পায়। তো এই ধরনের যে সম্পর্ক সেটাকে দূর করতে হবে। এই ধরনের সম্পর্ক থাকলে কাজ করা কঠিন হয়ে যাবে। ব্যবস্থাপকদেরও প্রেরণা দিতে হবে, মোটিভেশন দিতে হবে। ব্যবস্থাপনার কাজ হচ্ছে অন্যকে দিয়ে কাজ করানো, তাই? তো তারা কি করতে হবে এখন অন্যকে, তো তাদের শুধু তারাই এমপ্লয়ীদের প্রেরণা দিবে সেটা হবে না। তো ব্যবস্থাপকেরও ওই প্রশাসনিক লোকজনের পক্ষ থেকে কিছু প্রেরণা দিতে হবে, সেটা আর্থিক হতে পারে, অনার্থিক হতে পারে। অনুকূল কার্য পরিবেশ, ব্যবস্থাপকদের অনুকূল কার্য পরিবেশ দিতে হবে, তারা সুষ্ঠুভাবে সব কর্মীদের সাথে কাজ করতে পারে। যেমন শ্রমিকদের সাথে তাদের ক্র্যাশ যাতে না হয়, এই ক্র্যাশগুলো যাতে হইলে মালিক পক্ষ এসে সেগুলোকে সব দেখে, এই ধরনের একটা কার্য পরিবেশ দিতে হবে। যে শ্রমিকদের আন্দোলনে শুধুই ম্যানেজার আগে আসবে, মালিক পক্ষ আসবে না, সেক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হবে। উন্নত নীতিমালা, সব কাজেরই একটা যদি নীতি থাকে তাহলে জটিল কাজগুলো দ্রুত সমাধান করা যায়। তো এই ধরনের নীতিমালা থাকতে হবে, কাজের কৌশল থাকতে হবে। বিভিন্নভাবেই এই নীতিমালাগুলা প্রশাসনিক লেভেল থেকে তৈরি হবে, যাতে ম্যানেজমেন্টের কাছে আসার পর সেই কিভাবে করতে হবে এই কৌশলগুলাও ঠিকঠাক থাকে। তাহলে কি হবে যে শ্রমিক লেভেল সেটা নিয়ে কোনো কমপ্লেন করতে পারবে না, কারণ ওটা মালিক পক্ষ থেকে আসছে, ম্যানেজাররা শুধু সেটাকে কিভাবে করবে এবং ঠিক মতো হচ্ছে কিনা সেটা জাস্ট মনিটরিং করতেছে। তাহলে তাদের সম্পর্ক উন্নতি হবে এবং একই সাথে এই নীতিমালাগুলো থাকলে সবার কার্য পরিবেশ উন্নত হবে। তো এইভাবে করে একটা দেশে ব্যবস্থাপনা সমস্যা দূর করা যায়, এবং আমরা চাইলে এই সমস্যাগুলো নিয়ে আমরা
কাজ করতে পারি এবং খুব জরুরি দরকার, কারণ কম্পিটিশনে টিকতে হইলে অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে বাঙালি ব্যবস্থাপক তৈরি হইতে হবে, ভালো ম্যানেজার তৈরি হইতে হবে। কারণ আমরা ওই বাইরে থেকে ম্যানেজার নিয়ে আসবে বা আমাদের দেশের টাকা বাইরের একজন ইন্ডিয়ান একজন কাজ করে সে ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে, মানে আমার দেশের সম্পদ সে আহরণ করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার লোক কাজ পাইতেছে না। তো অবশ্যই দক্ষ ব্যবস্থাপক খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক কোম্পানি এটা বুঝতে পারতেছে এবং তারা তাদের ম্যানেজারদের ট্রেনিং দিতেছে। তো এর জন্য আমরা চাই সবাই যাতে এটা করে, সব কোম্পানি যাতে করে, এবং আপনারাও যারা ভবিষ্যতে ব্যবস্থাপক হইতে চান তারাও এই বিষয়গুলো নিয়ে চর্চা করবেন। কি একজন ব্যবস্থাপক হওয়ার জন্য কি কি গুণাগুণ লাগে আমরা আগের ক্লাসগুলো আলোচনা করছি। তো এই গুণাগুণগুলো এখন থেকেই গ্রো করেন, আজ থেকে হয়তোবা 10-12 বছর পর আপনিও এই পজিশনটায় যাইতে যাবেন। তো আস্তে আস্তে গ্রো করেন, একদিনে এগুলো গ্রো হবে না। তো চেষ্টা করেন আস্তে আস্তে গ্রো করতে। পড়াশোনার পাশাপাশিও কিছু জ্ঞান বা দক্ষতা লাগে, যেটা আমরা আগের ক্লাসগুলোতে বলছি। তো এই হলো আজকের আলোচনা থেকে আমাদের এসডব্লিউ ব্যবস্থাপনার ক্ষেত্রে শ্রমিকদের সুসম্পর্ক ও ব্যবস্থাপনা সুসম্পর্ক এবং আমলাতান্ত্রিক জটিলতা, অর্থাৎ এটা কিন্তু দুইটা প্রশ্ন, আমলাতান্ত্রিক জটিলতা ও শ্রমিক ও ব্যবস্থাপনা, মানে শ্রমিক ও ব্যবস্থাপনা সুসম্পর্কের অভাব, এটা একটা প্রশ্ন। আর হলো আমলাতান্ত্রিক জটিলতা, এটা কিভাবে বাধা দিচ্ছে সেটা নিয়ে কথা বলবেন আপনারা। এবং ব্যবস্থাপনা ও প্রশাসনে ব্যবস্থাপনা শ্রেণী অনুযায়ী আলোচনা করবেন। ওই যে 3টা স্তর, নিম্ন স্তর, মধ্য স্তর, উচ্চ স্তর, তো এই 3টা স্তরে ব্যবস্থাপনার কোথায় বেশি লাগতেছে, প্রশাসন কোথায় বেশি লাগতেছে, অর্থাৎ এই যে একটা ছবি দেখাইছিলাম, এই ছবিটার ডেসক্রাইব করবেন আপনাদের নিজেদের ভাষায়। তো মোটামুটি এইটাই আজকের আলোচনা, আমরা এখানে এই চ্যাপ্টারটা শেষ করব। পরবর্তী ক্লাসে আমি হয়তো নতুন একটা অধ্যায় নিয়ে কথা বলবো, যে অধ্যায়গুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বা যে অধ্যায়ের কোশ্চেনগুলো একটু অ্যান্সার করলে আপনাদের জন্য ভালো মার্কস ক্যারি করবে, বা একটু ক্রিটিক্যাল কিছু জিনিসপত্র আছে, সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা বেশি কথা বলবো। এবং পরবর্তী মাস থেকে আমরা বলেছি যে ফার্স্ট ইয়ারের বই কিছু নিয়ে আলোচনা আপনাদের সাথে হবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।